গত নভেম্বর মাসের 10 তারিখে নেইমার টুইটারে বা এক্স হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে কোনো ক্যাপশন ছিল না, শুধুমাত্র ছবিটাই পোস্ট করেছিলেন। ছবিটা ছিল কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের। ইউ অল নো অ্যাবাউট কোবি ব্রায়ান্ট, রাইট? সো নেইমার তার অনেক বড় একজন ফ্যান, তার একটা ছবি পোস্ট করেছিলেন কোনো ক্যাপশন ছাড়া। সেই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছিলাম? সেই ছবিতে আমরা দেখেছিলাম যে সাম প্লেয়ার ইজ ট্রাইং টু ইন্টিমিডেট কোবি ব্রায়ান্ট বাস্কেটবলের সাহায্যে। কেউ চাইছিল কোবি ব্রায়ান্টকে ভয় দেখাতে, তাকে ইন্টিমিডেট করতে, তাকে ভীত সন্ত্রস্ত করতে। কিন্তু কোবি ব্রায়ান্টের চেহারায় আমরা সেই ভয়ের ছিটে ফোঁটাও দেখতে পাইনি, বরং তার চেহারায় আমরা দেখতে পেয়েছিলাম দৃঢ় সংকল্প। ইস্পাত কঠিন সেই চেহারার প্রত্যেকটা পরতে পরতে ফুটে উঠছিল ডিটারমিনেশন এবং কিছু অর্জন করার সেই প্রতিজ্ঞা। কোনো ধরনের ভয় ভীতি যাকে টলাতে পারে না, কোনো ধরনের ইন্টিমিডেশন যাকে পেছাতে পারে না। এই যে অদম্য মনোবল, এই যে অদম্য মানসিকতা, এটার একটা নাম রয়েছে। এই লাইফস্টাইল, এই ফিলসফি, এই পয়েন্ট অফ ভিউ, এই মানসিকতার নাম রেখেছিলেন দ্য মাম্বা মেন্টালিটি। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোবি ব্রায়ান্ট নিজের একটা ডাকনাম দিয়েছিলেন। সেই ডাকনামটা হলো দ্য ব্ল্যাক মাম্বা। ওই নিকনেম থেকেই দ্য মাম্বা মেন্টালিটির উদ্ভব। অর্থাৎ যখন কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো ভয়, কোনো নেগেটিভিটি আপনার লক্ষ্য থেকে যখন আপনাকে নড়াতে পারে না, যখন আপনি অদম্য মানসিকতার অধিকারী হন, যখন আপনি কোনো কিছু অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, সেই মেন্টালিটি, সেই লাইফস্টাইল, সেই পয়েন্ট অফ ভিউ, সেই ফিলসফিকেই বলা হয় দ্য মাম্বা মেন্টালিটি। সো নেইমার নিজের টুইটার বা এক্স হ্যান্ডেলে ওই ছবিটা পোস্ট করার মাধ্যমে আমাদের ওই দ্য মাম্বা মেন্টালিটির কথাটাই মনে করিয়ে দিয়েছিলেন। দিন শেষে নেইমারও তো কোবি ব্রায়ান্টের মতোই কিংবদন্তি একজন খেলোয়াড়, তার মতোই মনোবল, সেই অদম্য মানসিকতা তো নেইমারেরও রয়েছে। সো ছবিটা পোস্ট নেইমার তখনই করেছিলেন যখন তার ক্লাব, তার প্রাণের ক্লাব, তার ছোটবেলার ক্লাব সান্তোস ধুঁকছিল। রেলিগেশনের ভয়ে যখন সান্তোস ছিল, যখন এরকম একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছিল যে নেইমারের ক্লাব ব্রাজিলের শীর্ষ লিগ থেকে রেলিগেটেড হতে পারে, তখনই নেইমার এই ছবিটা পোস্ট করার মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, নেইমারকে টলানো যাবে না। যতই বাধা বিপত্তি আসুক না কেন, নেইমার যতদিন সান্তোসে আছেন, সান্তোসকে টলানো যাবে না ব্রাজিলের শীর্ষ লিগ থেকে। সো ওই টুইটটা দেওয়ার পর যেই 4টা ম্যাচ খেলেছেন নেইমার, সেই 4টা ম্যাচে আমরা সেই দ্য মাম্বা মেন্টালিটি দেখলাম নেইমারের কাছ থেকে। 4 ম্যাচে 5 গোল, 1 অ্যাসিস্ট, এবং সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার যেটা, এই 4 ম্যাচে নেইমার কিন্তু 100% ফিট ছিলেন না। তার পায়ের লিগামেন্টের মেনিসকাসে একটা খুবই বাজে ইনজুরি নিয়ে তিনি ঘুরছেন। ডাক্তাররা বলে দিয়েছিলেন আপনি যদি এখনই সার্জারি না করেন, এই ইনজুরি আরও বেশি খারাপ হবে, এই ইনজুরি আরও বেশি ওয়ার্স হবে। কিন্তু নিজের প্রাণের ক্লাব যেখানে রেলিগেশনে যাওয়ার ভয় রয়েছে, নেইমার নিজের প্রাণের ক্লাবের সেই ডাকটা অগ্রাহ্য করতে পারেননি। তার কাছে করা সম্ভব নয় এটা। তিনিও তো সেই মাম্বা মেন্টালিটিরই লোক। ইনজুরি নিয়েই পায়ের মধ্যে হাঁটুতে টেপ জড়িয়ে নেমে পড়ছেন প্রত্যেক সপ্তাহে, যাতে সান্তোস রেলিগেশনের ভয় না থাকে, যাতে সান্তোস দ্বিতীয় বিভাগে না নেমে যায়। এরপরে 4 ম্যাচ খেলে 5 গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, এবং সান্তোস এখন বেশ ভালোভাবেই রেলিগেশন জোন থেকে উপরেই রয়েছে। আর একটা মাত্র ম্যাচ রয়েছে, ইফ আই এম নট রং, ব্রাজিলিয়ান লিগের। সেই ম্যাচে সান্তোসের অবনমন হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তাও কোনো ধরনের রিস্ক এড়ানোর জন্য সান্তোসকে সেই শেষের ম্যাচটাও জিততে হবে। অর্থাৎ রেলিগেশনের যে সবচেয়ে বড় ভয়টা ছিল, সেই ভয়টা আপাতত কেটে গিয়েছে নেইমারের জন্য। একটা অসুস্থ ইনজুর্ড নেইমার ক্লাবের ডাকে যে এভাবে সাড়া দিয়েছেন, দিস ইজ কল্ড দ্য মাম্বা মেন্টালিটি, সামথিং দ্যাট ব্রাজিল নিডস রাইট নাও। ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতা এই নেইমার, যার নামের পাশে এখনও একটা বিশ্বকাপ শিরোপা নেই। ফুটবল ইতিহাসে বর্তমান সময়ে যদি কোনো অপূর্ণতা থেকে থাকে তাহলে এটা একটা, আর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ না জেতা আর একটা। যেহেতু মেসি বিশ্বকাপ জিতেই ফেলেছেন, সো ওই কোয়েশ্চেন মার্কটা 2022-এর পর থেকে আর নেই। মেসির কোয়েশ্চেন মার্কটা মিটে যাওয়ার পর থেকে এই দুটো কোয়েশ্চেন মার্কই, এই দুটো অপূর্ণতাই এখনো পর্যন্ত ফুটবলকে কুরে কুরে খাচ্ছে। নেইমারের মতো একজন তারকা বিশ্বকাপ জিততে পারছেন না এখনো পর্যন্ত। এটা ব্রাজিলিয়ান সমর্থকদের এখনো কাঁদায়, এটা ফুটবল প্রেমীদের এখনো কাঁদায়। বিকজ নেইমার যখন ফিট থাকেন তখন তিনি কি কি করেছেন, কি কি করা সম্ভব তার পক্ষে, সেই জিনিসটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। উই নো দি এক্স্যাক্ট অ্যাবিলিটি অফ নেইমার, দ্য মাম্বা মেন্টালিটি। তিনি কি করতে পারেন সেটা আমরা সবাই জানি, কিন্তু বিভিন্ন ইনজুরির কারণে, লাইফস্টাইলের বিভিন্ন সমস্যার কারণে দিন শেষে নেইমারের এখনও বিশ্বকাপটা জেতা হয়নি। 2026-এ নেইমার বিশ্বকাপ জিততে পারবেন কিনা, তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো গিয়ে নেইমার খেলতে পারবেন কিনা। বিকজ আর 10টা ওয়ার্ল্ড ক্লাস কোচের মতো ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লো অ্যানচেলত্তিও জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপে তিনি তাদেরকেই দলে রাখবেন যারা 100% ফিট।
অ্যান্ড নেইমার এখনও 100% ফিট নন। এই যে পায়ে টেপ জড়িয়ে মেনিসকাস ইঞ্জুরির মতো জঘন্য একটা ইঞ্জুরি নিয়ে যে ম্যাচের পর ম্যাচ উনি খেলে যাচ্ছেন, এটা কিন্তু লং রানে তার জন্য অনেক বেশি খারাপ হবে। বলা হচ্ছে ব্রাজিলের লিগ যখন শেষ হবে তখন সার্জারির টেবিলে যাবেন নেইমার, কিন্তু আমি যতদূর জানি, আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু বলে, মেনিসকাস ইঞ্জুরিটা অনেক বাজে। এই অবস্থায় যদি নেইমার সার্জারি টেবিলে যান, তাহলে বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে দলে ব্যাক করতে পারবেন কিনা আমি অন্তত জানি না। আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নেইমার যদি 100% ফিট না হন, নেইমার যদি নিয়মিত খেলার মধ্যে না থাকেন, তাহলে তিনি যে বিশ্বকাপে কার্লো অ্যানচেলত্তির দলে থাকবেন না, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এখন আমরা সবাই চাইছি যেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের দলে যেন নেইমার থাকেন। হ্যাঁ, মূল একাদশে হয়তো বা নাও থাকতে পারেন, কিন্তু তাও যেন অন্তত দলে থাকেন। এখন আমার কাছে মনে হচ্ছে যে চাইলেই নেইমারকে, উনি যদি ফিট থাকেন, অবশ্যই উনি যদি ফিট থাকেন, তাহলে নেইমারকে অবশ্যই ব্রাজিল দলে রাখা যেতে পারে বিশ্বকাপের জন্য। এটার পিছনে কিছু কারণ আমি এক্সপ্লেইন করবো। নাম্বার 1 কারণ তার প্রেজেন্স, তার যে স্টার পাওয়ার রয়েছে, তার যে প্রেজেন্সটা রয়েছে, তার যে ব্যক্তিত্বটা রয়েছে, তার যে সবাইকে মাতিয়ে রাখার একটা প্রবণতা রয়েছে, তার যে ড্রেসিং রুমকে হালকা রাখার, খোশ মেজাজে রাখার একটা প্রবণতা রয়েছে, তার যে মাম্বা মেন্টালিটিটা রয়েছে, সেই মাম্বা মেন্টালিটিটা ব্রাজিলের ড্রেসিং রুমে থাকা অনেক বেশি দরকার। ব্রাজিলের ড্রেসিং রুমে ওরকম একটা পজিটিভ ইনফ্লুয়েন্স থাকা অনেক বেশি দরকার, সেটা নেইমার মেইন একাদশে খেলুক বা না খেলুক। এখন 2026 বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে দলের সংখ্যাও কিন্তু বেড়ে গিয়েছে। ইফ আই এম নট রং, 48টা দল খেলতে যাচ্ছে। বিশ্বকাপের কলেবর বৃদ্ধি পেয়েছে। সো আমি আশ্চর্য হব না যদি কয়েকদিন পর ফিফা ঘোষণা দিয়ে দেয় যে এই 48 দলের বিশ্বকাপে প্রত্যেকটা দল বড় স্কোয়াড নিয়ে যেতে পারবে। আমরা জানি গত কয়েকটা বিশ্বকাপে আমরা দেখেছি যে বিশ্বকাপে সাধারণত 23 জনের একটা স্কোয়াড নিয়ে দলগুলো বিশ্বকাপ খেলতে যায়, কিন্তু এবারের বিশ্বকাপের সাইজ যেহেতু বড়, তাই আমি আশ্চর্য হব না যদি ফিফা বলে দেয় যে ঠিক আছে, তোমরা 30 বা 32 জনের একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে চেও। সো 30-32 জন যদি হয়, যেটা কিনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে নেইমারকে অতি অবশ্যই ব্রাজিলের দলে রাখতে হবে, তিনি মেইন একাদশে খেলুক বা না খেলুক। এটা একটা কারণ। আরেকটা কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, নেইমারের সাম্প্রতিক হ্যাট্রিক দেখে, ইউভেন্তুদের এগেনস্টে তিনি যে সম্প্রতি যে হ্যাট্রিকটা উনি করেছেন, সেখানে আমি তার প্রথম দুটো গোল দেখলাম। 3 নম্বর গোলটা তো পেনাল্টিতেই ছিল। প্রথম দুটো গোল উনি ওপেন প্লে থেকে করেছেন। সেকেন্ড গোলে তার মুভমেন্টটা দেখে আমার কাছে যেরকম মনে হলো, সেটা একটা প্রপার স্ট্রাইকারের মুভমেন্ট। আমরা জানি নেইমার সারা জীবন রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার এই ধরনের ভূমিকাগুলোতেই খেলেছেন, কিন্তু তার যেরকম চোট থাকে, ইঞ্জুরি থাকে, তার যে ইঞ্জুরি হিস্ট্রি, সেটার কথা মাথায় রেখে তাকে কমপ্লিটলি ফিট রাখার জন্য কোচদের উচিত তাকে এমন একটা পজিশনে খেলানো যেই পজিশনে তাকে বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, তাকে বেশি খেলা প্লে মেকিংয়ের দায়িত্ব নিতে হয় না, যেহেতু বেশি দৌড়াদৌড়ি করলে তার ইঞ্জুরিতে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই তার সেকেন্ড গোলটা দেখে আমার কাছে মনে হলো হি ক্যান বি আ ভেরি গুড স্ট্রাইকার ফর দিস ব্রাজিলিয়ান টিম। হয়তো বা মেইন স্ট্রাইকার নন, বেঞ্চেই থাকুক, কিন্তু স্ট্রাইকার হিসাবেই থাকুক। ক্রিস্টিয়ানো রোনালদো যেরকম নিজের ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করার জন্য উইঙ্গার থেকে সরে গিয়ে আস্তে আস্তে মেইন নাম্বার 9 হয়ে গিয়েছেন, সেরকম নেইমারও কিন্তু চাইলে করতে পারেন। আমরা সান্তোসের গত কয়েকটা ম্যাচ যদি পর্যবেক্ষণ করে দেখি, তাহলে দেখবো যে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে যেরকম খেলছেন, মেইন নাম্বার 9-এর ভূমিকাতেও কিন্তু খেলছেন। সো ওইটা কি কার্লো অ্যানচেলত্তি দেখছেন? যদি দেখে থাকেন, দ্যাট ইজ আ ভেরি গুড থিং, বিকজ নেইমার ক্যান বি আ ভেরি গুড ব্যাকআপ অপশন ফর নাম্বার 9 ইন দিস ব্রাজিল টিম, যেহেতু ব্রাজিল টিমে এখনো পর্যন্ত কোনো জাতের স্ট্রাইকার আমরা দেখছি না। জোয়াও পেদ্রো বলেন, হিশারলিসন বলেন, ইগোর জুলিও বলেন, বা আরও যেসব স্ট্রাইকারদেরকে নাম্বার 9-এ খেলানো হচ্ছে, কেউই কিন্তু সেরকম পারফরমেন্স ব্রাজিলের জার্সিকে দেখাতে পারছে না। সো নেইমার ক্যান বি আ ভেরি ভায়াবল অপশন ইন দ্যাট নাম্বার 9 রোল। কার্লো অ্যানচেলত্তি কিনা দেখছেন কিনা? লিওনেল মেসি যেরকম ক্যারিয়ারের এই স্টেজে এসে আর্জেন্টিনার হয়ে দৌড়াদৌড়ি অনেক বেশি কমিয়ে দিয়েছেন। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সহ টিমের বাকি 10 জন ইনশিওর করেন মেসিকে যেন অত বেশি ডিফেন্সিভ দায়িত্ব না নিতে হয়। ব্রাজিলেরও উচিত বাকি 10 জনের ওই বাড়তি ডিফেন্সিভ দায়িত্বটা নেওয়া, যাতে নেইমারকে নাম্বার 9 পজিশন থেকে বেশি নেমে যেন না আসতে হয়। এটা যদি ব্রাজিল এনশিওর করতে পারে বিশ্বকাপের আগে, দেন তাকে অবশ্যই বিশ্বকাপের দলে নেওয়া উচিত, যদি উনি সম্পূর্ণ ফিট থাকেন। এখন আমাদের আশা করার জায়গা একটাই, এই লিগ যখন শেষ হবে, নেইমার যখন ডাক্তারের কাঁচির তলায় যাবেন, তিনি যেন বিশ্বকাপের বেশ কয়েক মাস আগে যেন ফিট হয়ে যান। বিকজ নেইমারের মতো ট্যালেন্টেড ফুটবলার ব্রাজিলে গত 20 বছর ধরে কখনোই আমরা দেখিনি, এখনও নেই। ব্রাজিল যদি হেক্সা জিততে চায়, তাহলে অন্তত একজন ফিট নেইমারকে এখনও দরকার। কার্লো অ্যানচেলত্তি কি শুনছেন?